কমরেড রবীন সিনহার পরিবারের সদস্যবৃন্দ, মায়েরা, বোনেরা এবং বন্ধু, গত 18ই ফেব্রুয়ারি কমরেড রবীন সিনহা প্রয়াত হয়েছেন। পরিণত বয়সেই প্রয়াত হয়েছেন। একই সময় আমাদের জেলার আরেক প্রান্তে আরেক প্রবীণ নেতা রবীন্দ্রদেরই সমসাময়িক কমরেড আব্দুল কাইয়ুম মোল্লাও প্রয়াত হয়েছেন। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গোড়ার যুগে পার্টি গড়ার সাথে এরা যুক্ত ছিল। রবীন্দ্র বিশেষ করে বাটা কারখানাকে কেন্দ্র করে যে ট্রেড ইউনিয়ন এবং পরবর্তীতে অন্যান্য বিভিন্ন শিল্পের শ্রমিক আন্দোলন সংগঠিত করবার কাজে নিজেকে নিয়োজিত করেছিল। এবং প্রকৃত ট্রেড ইউনিয়নিস্ট বলতে আমরা যা বুঝি আজকে খুব অভাব। আজকে রবীন্দ্রদের মতো ট্রেড ইউনিয়নিস্ট আমাদের দেশে খুব প্রয়োজন, আমাদের রাজ্যে খুব প্রয়োজন। কারণ যে ধরনের আক্রমণ শ্রমিকদের উপর নেমে আসছে, 8 ঘন্টা কাজের অধিকার যা সুনিশ্চিত ছিল তাকে বাতিল করা হচ্ছে, 10 ঘন্টা কাজ বাধ্যতামূলক করা হচ্ছে, চাইলে মালিক 12 ঘন্টা পর্যন্ত কাজ করাতে পারবে, এসব আইন করার চেষ্টা হচ্ছে। আমাদের দেশে 4টে শ্রমকোডে যেটুকু শ্রমিকদের অধিকার, এমনিতেই অধিকার তো খুবই কম, যা অধিকার আছে তাও কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। শ্রমিক কাজ করবে, মাথার ঘাম পায়ে ফেলবে, কিন্তু মজুরি নিয়ে কোনো কথা বলতে পারবে না, মজুরি বৃদ্ধি নিয়ে কোনো কথা বলতে পারবে না। ইচ্ছে মতো ছাঁটাই করবার অধিকার মালিকদের দিতে হবে, ট্রেড ইউনিয়ন করবার কোনো অধিকার থাকবে না। অর্থাৎ শ্রমিকের মজুরি না বাড়ালে, শ্রমিককে ছাঁটাই করলে কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না। এইসব আইন এখন দেশে আসছে। আমাদের রাজ্যেও একই পরিস্থিতি। এতে কার লাভ হচ্ছে? আজকের দিনে বিশেষ করে কেন রবীন সিনহাদের বেশি প্রয়োজন ছিল? সব অংশের শ্রমিক, সে আপনার রাজনৈতিক পথ যাই থাকুক, রাজনৈতিক মত যাই থাকুক, শ্রমিকের অধিকারটা তো ছেড়ে দেওয়া যায় না, শ্রমিকের লড়াইয়ের অধিকারও ছেড়ে দেওয়া যায় না। আর এই প্রশ্নে যদি শ্রমিক ঐক্যবদ্ধ না হয়, তাহলে যেটুকু অধিকার আছে সেটুকু অধিকারও আজকে থাকবে না। এমনিতেই গোটা দেশ জুড়ে জিনিসপত্রের যা দাম, আজ থেকে 10 বছর আগে যে গ্যাসের দাম ছিল 414 টাকা, সেই গ্যাস আপনি কিনছেন 929 টাকা দিয়ে। সে আপনি যে রাজনৈতিক দলেরই কর্মী সমর্থক হন না কেন। যে কেরোসিন তেল ছিল 14 টাকা, সেই কেরোসিন তেল হয়েছে এখন 89 টাকা। আজ থেকে 10-12 বছর আগে যে বিদ্যুতের গড় দাম ছিল 2.5 টাকা, 3 টাকা, তার গড় দাম এখন দাঁড়িয়েছে 7 টাকা। যে ভোজ্য তেলের দাম ছিল 50 টাকা, 60 টাকা, মাঝে তো 180 টাকা হয়ে গেল। এখন ভোট এসছে তাই একটু দাম কমিয়েছে। 13 টাকা চাল হয়ে গেল 60 টাকা। জিনিসের দাম বাড়বে, মানুষের মজুরি বাড়বে না, তাহলে মানুষ খাবে কি, সংসার চলবে কিভাবে? এই সমস্যা কি শুধু লাল ঝান্ডা? এই সমস্যা কি শুধু কমিউনিস্টদের? শুধু যারা লাল ঝান্ডা নিয়ে তাদের লড়াই করে? এই আজকে যিনি প্রধানমন্ত্রী, 14 সালে যখন ভোটে তিনি দাঁড়ালেন, গোটা দেশের মানুষকে বললেন আমি একবার প্রধানমন্ত্রী হই, প্রতি বছর 2 কোটি বেকারকে আমি কাজ দেব। এখন আর শুনতে পান?
কোথায় গেল সেই 2 কোটি বেকারের কাজ দেওয়ার প্রশ্ন? আলোচনা হবে না? শুধু হিন্দু মুসলমান দাঙ্গা এইসব করে আপনি ভোটের বৈতরণী পার হবেন? দেশের মানুষ তো জানতে চায় স্বাধীনতার পর এত বেকার আমাদের দেশে কোনোদিন হয়নি। আমরা বলছি শুধু তা না, এটা সরকারের পরিসংখ্যান বলছে। আমার রাজ্যেও একই অবস্থা, বেকারত্বের চেহারা। এক সময় মুখ্যমন্ত্রী দাবি করতেন আমি 10 লক্ষ বেকারের কাজ দিয়ে দিয়েছি। কোথায় দিলেন? কলকারখানা তো কিছু নতুন হচ্ছে না। এই যে আমাদের মহেশতলা, বাটা, বজবজ, শিল্পাঞ্চল, একটা নতুন কারখানা হয়েছে? কেউ দেখাতে পারবেন গত 10-11 বছরে একটা কারখানা হলো? বরঞ্চ যা কারখানা ছিল সেই কারখানা এদের উৎপাদে বন্ধ হয়ে গেল, পালিয়ে গেল। সেই সব জায়গায় এখন প্রমোটিং হচ্ছে, প্রমোটারদের হাতে চলে যাচ্ছে। ছেলে মেয়েদের কাজ হবে কোথায়? বেকার কি শুধু লাল ঝান্ডার ছেলে মেয়ে? কত ছেলে মেয়ে আমাদের রাজ্য থেকে অন্য জায়গায় কাজের জন্য চলে যাচ্ছে। কেন যাচ্ছে? এই রাজ্যে কি করবে? হয় 8,000-10,000 টাকা সিভিক ভলান্টিয়ার। তারা যখন প্রশ্ন করে যে সংসার চলবে কি করে, 8-10,000 টাকা মাইনে দিয়ে, বলে রাস্তায় চাপ থামিয়ে পয়সা তুলে নাও, জুলুমবাজি করে পয়সা তুলে নাও, পুলিশের উর্দি দিয়ে দিলাম। এ চলতে পারে কখনো? রাজ্যে কলকারখানা হবে না, কোন সরকারি নিয়োগ আছে? আর যেখানে সরকারি নিয়োগ সেইখানেই চুরি। এ ভারতে কোন সরকার আপনি দেখাতে পারবেন? একটা গোটা দপ্তর জেলের ভেতর আছে, গোটা শিক্ষা দপ্তর জেলের ভেতর। আরে শিক্ষক মানে কি? তারাই তো আগামী প্রজন্ম তৈরি করবে। এই স্কুল থেকে তো আমার আপনার ছেলে মেয়ে লেখাপড়া শিখে মানুষ হবে, কাজ খুঁজবে। আরে আপনি সিপিআইএম করুন, তৃণমূল করুন, বিজেপি করুন, কংগ্রেস করুন, কোন রাজনৈতিক দল না করুন, ছেলে মেয়েকে তো লেখাপড়া শেখাতে হবে। কারা শেখাবে? সেই মাস্টারমশাই নিয়োগের ক্ষেত্রেই যদি দুর্নীতি হয়, টাকা পয়সার বিনিময়ে যদি চাকরি বিক্রি হয়, তাহলে কি শিখবে আমাদের পরবর্তী প্রজন্ম? কোন সরকারি কাজ নেই। সরকারি কর্মচারী তিনি অবসর গ্রহণ করলেন, তার জায়গায় কোনো নিয়োগ নেই। 10,000 টাকা দিয়ে ক্যাজুয়ালে সব ঢুকিয়ে দাও। সে পৌরসভাতেও তাই, সরকারি ক্ষেত্রেও তাই। আর কলকারখানার কি চেহারা সে তো আপনারা দেখছেন। এই যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, একেবারে মেটিয়াবুরুজ থেকে কুলপির কোল পর্যন্ত, এই লোকসভা কেন্দ্রে 50 ভাগ মানুষ চাষবাসে রুটি রুজি, আর 50 ভাগ মানুষের ছোট শিল্প, মাঝারি শিল্প, কুটির শিল্প, বাড়ির শিল্প, বড় শিল্প, মাঝারি শিল্প, তাতে মানুষের রুটি রুজি ছিল। একেবারে ওই প্রান্তে ফলতার এসেছে স্পেশাল ইকোনমিক জোন। আমাদের সময় 14,000 লোক কাজ করতো, আজ থেকে 10-12 বছর আগে 14,000। এটা কি সব লাল ঝান্ডা? সব দলের লোক আছে, কোন রাজনৈতিক দল করেন না লোক আছে। এখন কমতে কমতে নামতে নামতে তা 2,500 এসে থেকেছে। আরে 36 ফুট কাট আউট নিজের লাগাচ্ছেন, লাগান। এই যে 14,000 শ্রমিক ছাঁটাই হয়ে 2,500 হয়ে গেল, তাদের কি উত্তর দেবেন আপনি? কোন উত্তর আছে? কি চেহারা চটকলগুলো?
আরো আপনি এগিয়ে যান, বিষ্ণুপুর জুড়ে দুদিকে কারখানা ছিল, বড় বড় কারখানা, কন্টারমেন্ট বাইপাস, পাহাড়পুর কুলিং টাওয়ার, শনি রাবার, একটাও খোলা পাবেন। টিম টিম করে জুট কোন ক্রমে খুলে রেখেছে সেঞ্চুরি প্লাইউড, আর ওই মাথায় গিয়ে আর একটা গ্রিন প্লাইউড। একটা কারখানা খোলা পাবেন আপনি। শুধু জমির দালালি আর প্রমোটারি, এই চলবে। অনেকে ভাবছেন আমার ছেলে মেয়ে তৃণমূলের সঙ্গে ঘুরে সিন্ডিকেটে নাম লিখিয়ে 2-4 পয়সা রোজগার করছে। দেখছেন না প্রতিদিন তৃণমূলের হাতে খুন হচ্ছে? দেখছেন না প্রতিদিন তৃণমূলকে খুন করছে? এই রাজ্যে 2011 সালের পর যত তৃণমূল কর্মী খুন হয়েছে তার 98% খুন হয়েছে তৃণমূলের হাতে। নাম প্রকাশ করুন না মুখ্যমন্ত্রী। আপনার ছেলেকে ওই সিন্ডিকেটে পাঠিয়ে আপনি নিরাপদ? আপনার ছেলে নিরাপদ? এ চলতে পারে কখনো কোনো রাজ্যে? এ কখনো চলতে পারে গোটা দেশে? ছেলে মেয়েদের কাজ নেই, একটা গোটা দেশ, একটা গোটা রাজ্য শুধু নেতাদের কাট আউট দিয়ে ভর্তি, অথচ কাজের কাজ কিছু নেই। দেশের মানুষের হাতে কাজ নেই, শ্রমিক ছাঁটাই হচ্ছে, মজুরি বাড়ছে না, জিনিসের দাম বাড়ছে, আর গোটা দেশ লুট করছে ওদিকে আদানি আর আম্বানি। একটা লোক এ পৃথিবীর কোন সভ্য দেশে আছে? 7টা উড়োজাহাজ ওরবার বিমানবন্দরের মালিক একটা লোক। ওই একটাই লোক 15টা জাহাজ বন্দরের মালিক। ছিল না তো আজ থেকে 10 বছর আগে? একটাও বিমানবন্দর তো ছিল না, 2টো ছোট ছোট জাহাজ বন্দর ছিল। এক সময় হয়ে গেল এশিয়ার সবচাইতে ধনী লোক। এরা দেশ লুট করবে আর দেশের মানুষ চুপ করে বসে থাকবে। কোভিডের সময় কোনো মানুষ খেতে পারছে না, কল কারখানা, ব্যবসা বাণিজ্য, দোকান পাট সব বন্ধ। মানুষ খাবে কি জানে না। আরে সে যে রাজনৈতিক দলই করুন না কেন, সবার এক সমস্যা। তখন বাঁচার সমস্যা। আমাদের রেড ভলেন্টিয়াররা কাঁধে করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যদি মানুষকে একটু বাঁচানো যায়। আর সেই কোভিডের সময় আমাদের দেশের যারা সবচাইতে ধনী লোক, এই আদানি আম্বানির মতো, কেউ দিনে প্রতিদিন কেউ 1100 কোটি টাকা প্রতিদিনে মুনাফা করেছেন, কেউ 850 কোটি টাকা প্রতিদিন মুনাফা করেছেন। ব্যবসা বাণিজ্য তো সব বন্ধ ছিল, কলকারখানা তো সব বন্ধ ছিল, কেনা বেচা তো প্রায় অর্ধেক হয়ে গেছিল। ওদের মুনাফা বাড়ল কি করে? কি উত্তর দেবেন দেশের প্রধানমন্ত্রী? আমার দেশের কয়লা খনি বেচে দেওয়া হচ্ছে। অনেকেই ভাবেন কয়লা খনি বেচে দিয়ে আমার কি ক্ষতি, আমি তো কয়লায় রান্না করি না। কিন্তু কয়লা পুড়িয়েই আমাদের দেশের বিদ্যুতের 70% আসে। এই গোটা দেশে যে 4,26,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়, তার এখন 50 ভাগ বিক্রি করে দেওয়া হয়েছে বেসরকারি হাতে। এখন আইন আসছে, এই যে বিদ্যুতে স্মার্ট মিটার। আরে স্মার্ট হলে কারোর কোনো আপত্তি নেই, কিন্তু এই আইনে কি বলছে? যেমন আপনি মোবাইল ফোনে আগে টাকা ভরেন, সেই রকম আগে টাকা ভরতে হবে। চাইলে আপনি মোবাইল ফোনে পরে টাকা ভরার স্কিমেও যেতে পারেন, কিন্তু এক্ষেত্রে তা না। আগে ওই বেসরকারি কোম্পানিকে টাকা দিয়ে দিতে হবে,
ফোনে যেরকম কথা বলতে বলতে যদি আপনার টাকা শেষ হয়ে যায়, ফোনের লাইন কেটে যায়, এখানেও তাই। যদি মাঝরাতে এই গ্রীষ্মকাল আসছে, আপনার স্মার্ট মিটারের ব্যালেন্স শেষ হয়ে যায়, ওই মাঝরাতেই বিদ্যুৎ চলে যাবে। তারপর বিদ্যুতের সেই সংযোগ ফিরিয়ে আনবার জন্য 300 থেকে 500 টাকা আপনাকে পেনাল্টি দিতে হবে। তারপর 2 দিন বাদে আসবে না 3 দিন বাদে আসবে, ওই প্রাইভেট কোম্পানি ঠিক করবে। শুধু তাই, আমরা এখন বিদ্যুতের একটা গড় দাম দিই। এই কয়লার দাম বেড়ে যাওয়াতে 2.5-3 টাকার বিদ্যুৎ হয়েছে এখন 7 টাকা। বিদ্যুতের দাম আর 7 টাকা থাকবে না। জানেন আপনারা, বিদ্যুতের চাহিদা সারাদিন একরকম থাকে না। দিনের বেলা একরকম, রাতের বেলায় আর এক রকম। বেশি বিদ্যুতের চাহিদা যখন হবে, দামও তখন বেড়ে যাবে। এবং যে আইন আনছে তাতে এখনই বিদ্যুতের দাম ওরা 55 টাকা পর্যন্ত প্রতি ইউনিট করতে পারে। কেউ যদি তখন গিয়ে বিদ্যুৎ কোম্পানির অফিসে বলেন, আমি তো মোদির হয়ে প্রচার করেছিলাম, আমি তো বিজেপির হয়ে পতাকা টানিয়েছিলাম, আমি তো দিদির হয়ে প্রচার করেছি, আমি তো ভাইপোর কাট আউট লাগিয়েছি, আপনার 1 পয়সাও দাম কমবে না। ও তৃণমূল হলেও যা দাম, বিজেপি হলেও তাই দাম, কোন রাজনীতি না করলেও তাই দাম। এ ক্ষতি শুধু লাল ঝান্ডার ক্ষতি? এ শুধু রবীন সিনহার পার্টির ক্ষতি? প্রতিবাদ হবে না? হিন্দু মুসলমান মন্দির মসজিদ এই করে তুমি ভোট পার করে দেবে, আর দেশের বিদ্যুৎ লুটবে আদানি আম্বানি? কেন বিদ্যুতের দাম ওখানে গেল? আমার দেশে যে বিদ্যুৎ পাওয়া যায় 4500 টাকা, সেই কয়লা কিনতে বাধ্য করা হয়েছে সরকারি কোম্পানিগুলোকে 9500 টাকা আদানির কাছ থেকে। আদানির মুনাফা বেড়েছে কয়েক গুণ, আর আপনার পকেট হয়েছে খালি। সে আপনি বিজেপি করলেও পকেট খালি হয়েছে, তৃণমূল করলেও পকেট খালি হয়েছে। এই 2 দলই আদানির কাছ থেকে ইলেকট্রাল বন্ডে টাকা পায়, চাঁদা পায়। ওদের এই যে মুনাফা করবার সুযোগ করে দিচ্ছে মোদি আর দিদি, এ চলতে পারে কখনো? প্রতিবাদ হবে না? আলোচনা হবে না ভোটে? যে গোটা দেশের বিদ্যুৎ কেন তুলে দিচ্ছ, কয়লা ভান্ডার কেন তুলে দিচ্ছ? শুধু তাই, এই যে আপনি বাটা থেকে এখন ট্রেনে চেপে শিয়ালদা যান, এখনই রেল বলতে শুরু করে দিয়েছে। ইএমইউ অর্থাৎ এই যে স্থানীয় যে ট্রেন চলে, বজবজ থেকে শিয়ালদা যাচ্ছে, বনগা থেকে শিয়ালদা আসছে, তারকেশ্বর থেকে শিয়ালদা আসছে, এগুলো সমস্ত লোকসানে চলা রেল প্রকল্প। রেল আর লোকসানে চলবে না। এখন রেলের জমি চিহ্নিতকরণের কাজ হচ্ছে। কেন হচ্ছে? কারণ এই রেলটাকে আস্তে আস্তে আদানির হাতে তুলে দেওয়া হবে। যেমন 15টা জাহাজ বন্দর তুলে দেওয়া হয়েছে, 7টা বিমানবন্দর তুলে দেওয়া হয়েছে, দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার 50% তুলে দেওয়া হয়েছে, তেমনি এরপর রেলটা তুলে দেবে আদানির হাতে। আপনি 5 টাকা 10 টাকা দিয়ে আর রেলে উঠতে পারবেন? তখন যদি কেউ গিয়ে বলেন, আমি তো বিজেপির হয়ে পতাকা টানিয়েছি, আমার জন্য ট্রেনের টিকিটের দামটা কম করা হোক, কেউ কমাবে? কেউ যদি বলেন, আমি তো দিদির হয়ে প্রচার করেছি, কেউ কি আপনার জন্য দাম কমাবে? এ ক্ষতি কি শুধু লাল ঝান্ডার ক্ষতি? এ ক্ষতি তো সাধারণ মানুষের ক্ষতি। এ আলোচনা হবে না ভোটে? শুধু হিন্দু মুসলমান মন্দির মসজিদ দাঙ্গা ফাসাদ। কে লুট করছে? আরে লুটের সময় হিন্দু মুসলমান সব এক। চালের দাম যখন 13 টাকা থেকে 60 টাকা হয়,
হিন্দুর জন্য আলাদা দাম, মুসলমানের জন্য আলাদা দাম হয় নাকি? হিন্দুকেও লুটছে, মুসলমানকেও লুটছে। আর ভোটের সময় হিন্দু মুসলমানকে ভাগ করো যাতে ওরা ঐক্যবদ্ধ হতে না পারে। এ চলবে? সাধারণ মানুষ দাঙ্গা করে মরবে, সাধারণ মানুষ পরস্পরের প্রতি বিদ্বেষ ছড়িয়ে দেবে, আর গোটা দেশ ওরা লুট করবে। ব্যাংকের থেকে 11 লক্ষ কোটি টাকা লুট হয়ে গেছে। আপনি ব্যাংকে যে টাকা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, ঠিক যেমন তৃণমূল আসার সময় মুখ্যমন্ত্রীর কথা শুনে সব সারদাতে টাকা রেখেছিলেন, রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন, সে টাকা ফেরত পেয়েছেন। তেমনি ব্যাংকেও আপনি যে টাকা রেখেছেন, এই ব্যাংক থেকে 11 লক্ষ কোটি টাকা লুট হয়ে গেছে। কে বিজেপি করেন, কে তৃণমূল করেন, কে লাল ঝান্ডা করেন, কে কোন রাজনীতি করেন, এসব থেকে টাকা লুট হয়নি। কে হিন্দু, কে মুসলমান, তা থেকে টাকা লুট হয়নি। কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে নাস্তিক, তাই দেখেও টাকা লুট হয়নি। এই লুট চলতে দেব? যে লুট গত 10 বছর ধরে গোটা দেশে হলো, সেই লুটের আদায় কি আবার ফেরত আসবে? এই আলোচনা হবে না। শুধু হিন্দু মুসলমান দাঙ্গা, শুধু মন্দির বনাম মসজিদ। আমাদের দেশে তো দীর্ঘদিন ধরে আমরা পাশাপাশি একসাথে আছি। দেশের মানুষের সমস্যা কি? দেশে মন্দিরের কোনো অভাব আছে? মসজিদের কোনো অভাব আছে? গুরুদ্বারার কোনো অভাব আছে? চার্চের কোনো অভাব আছে? সিনাগগের কোনো অভাব আছে? প্রার্থনালয়ের কোনো অভাব আছে? এ তো মানুষ তৈরি করে। মানুষের সবচেয়ে শ্রদ্ধার জায়গা তার নিজের ধর্ম। যে যার নিজের ধর্মকে শ্রদ্ধা করে, যে যার নিজের ধর্ম পালন করে, যারা ধার্মিক মানুষ, হয় বাড়িতে তারা ধর্ম আচরণ করেন, অথবা মন্দিরে, মসজিদে, গির্জায়, গুরুদ্বারায় গিয়ে তারা ধর্ম আচরণ করে। রাস্তায় নেমে গদা ঘুরিয়ে, তরোয়াল ঘুরিয়ে কেউ ধর্ম আচরণ করেনি। এ কোন রাস্তায় নিয়ে যাচ্ছে গোটা বাংলাকে, গোটা দেশকে? এমন নির্দেশ ছড়াচ্ছে, মানুষ মানুষকে খুন করে দাও। তোমরা নিজেরা নিজেদের মধ্যে খুনোখুনিতে ব্যস্ত থাকো, আর দেশের সম্পদ লুট করে নিয়ে চলে যাবে 4-5টা প্রধানমন্ত্রীর বন্ধু। দেশের শ্রমিকের অধিকার লুট করে নিয়ে চলে যাবে সরকার। কৃষকের ফসলের দাম লুট করে নিয়ে চলে যাবে সরকার। ফলে দালাল। এ চলতে পারে নাকি কখনো? কে করবে মানুষকে ঐক্যবদ্ধ? কে করবে শ্রমিককে ঐক্যবদ্ধ? কে করবে কৃষককে ঐক্যবদ্ধ? এই তৃণমূলের মুখে কোনোদিন শোনেন এই সব কথা? ভোটের আগে 2-4টে একটু কুমিরের মতো একটু অশ্রু ভোটের আগে ওদের মনে পড়ে, আর সারা বছর লুট। কোথা থেকে হলো তৃণমূলের নেতাদের এত পয়সা? একটু রবীন্দ্রনাথ তো প্রবীণ কমিউনিস্ট নেতা, ট্রেড ইউনিয়নের নেতা ছিলেন, পার্টির জেলা কমিটির নেতা ছিলেন, ঠিক করতেন কে কাউন্সিলর হবে, কে এমএলএ হবে, কি জীবনযাপন করতেন। আর আজকে কাউন্সিলর তো ছেড়ে দিন, একটা চারানার বুথ কমিটির সভাপতি, তার চেহারা দেখছেন। কোথা থেকে আসছে পয়সা? তলায় শাহজাহান শিবু লুট করছে, আর উপরে আদানি আম্বানি লুট করছে। তলায় শিবু শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা দিচ্ছেন, আর উপরে আদানি আম্বানিকে এই লুটে নিরাপত্তা দিচ্ছেন মোদী। এই লুটের রাজত্ব গোটা দেশ জুড়ে চলবে। প্রতিবাদ হবে না? এই প্রতিবাদ কে করবে? এই জন্যই তো আমরা মানুষকে নিয়ে প্রতিবাদ করতে চাইছি। আজ থেকে একেবারে কমিউনিস্ট পার্টির গোড়ার যুগ থেকে এই রবীন্দ্রনাথের মতো মানুষ মানুষকে সংগঠিত করে, ঐক্যবদ্ধ করে লড়াইয়ের চেষ্টা করছেন।
মানুষ যখন ঐক্যবদ্ধ থেকেছে, শ্রমিক যখন ঐক্যবদ্ধ থেকেছে, তখন মালিক বিপদে থেকেছে। মানুষ যখন ঐক্যবদ্ধ থেকেছে, তখন লুট করে যারা, তারা একটু বিপদে থেকেছে। আর মানুষের মধ্যে যদি ঐক্য না থাকে, মানুষকে ওরা ভাঙতে চায়, যে মানুষের মধ্যে ঐক্য না থাকলে লুট করা সুবিধে। কারখানায় যেমন শ্রমিকের ঐক্য যদি না থাকে, আপনি মজুরি বৃদ্ধির লড়াই করতে পারবেন না, বোনাসের লড়াই করতে পারবেন না, অন্যায়ভাবে ছাঁটাইয়ের বিরুদ্ধে লড়াই করতে পারবেন না, স্থায়ী পদ বিলোপ করে কন্ট্রাকচুয়াল শ্রমিক নিয়োগ, তার বিরুদ্ধে লড়াই করতে পারবেন না। ঠিক তেমনি দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ না থাকে, এই দেশের রেল, ব্যাংক, কয়লা খনি, বিদ্যুৎ, জাহাজ, বিমানবন্দর, এই সব লুটও আমরা কখনো আটকাতে পারব না। আর এ যদি লুট হয়ে চলে যায়, এখন এই অবস্থা দেশের অর্থনীতি। এত লম্বা চওড়া কথা বলেন প্রধানমন্ত্রী, আজকেও বক্তৃতা করেছেন। কত তো বক্তৃতা করেছিলেন, আজকে তো একবারও শুনলাম না 2 কোটি বেকারের চাকরি কি হবে। আজকে দিনের বক্তৃতা করতেন 2014, এখন তো আর আজকে দিনের বক্তৃতা করেন না। বিদেশ থেকে ধনীদের কালো টাকা ফেরত আনবার কথা বলতেন, এখন তো আর কালো টাকা ফেরত আনবার কথা বলেন না। সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার কথা বলতেন, এখন তো একটা কথাও শোনা যায় না। 2014 সালে এসে বলেছিলেন পশ্চিমবাংলায় একবার আমাকে প্রধানমন্ত্রী করতে দিন, এই সারদা মামলায় যত চোর আছে সব কটাকে আমি জেলে ঢোকাবো। আর 2019 সালে যখন সভা করতে এসেছিলেন, সেই চোর মুকুল রায় প্রধানমন্ত্রীর পাশের চেয়ারে বসে আছে, কাউকে জেলে ঢোকানোর বদলে নিজের দলে ঢুকিয়েছে। এই শাহজাহান শিবু হাজিরা মাথা তুলে দাঁড়াতে পারত নাকি? প্রথম দিন যখন ওর বাড়িতে ইডি গেল, ইডির আধিকারিকদের মাথা ফাটিয়ে দিল, চট চাপ্পড় মারল। 19 দিন ধরে কেন ইডি চুপ করে থাকলো, সিবিআই চুপ করে থাকলো? দিল্লি যদি চাইতো প্যারামিলিটারি দিয়ে 24 ঘন্টার মধ্যে শাহজাহানকে তুলে আনতে পারত না? কেন, কার নির্দেশে শিবু, শাহজাহান তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে 19 দিন ধরে চুপ করে বসে থাকলো ইডি? দিল্লির নির্দেশেই আটকে গেছে। বোঝাপড়া বোঝেন, তলায় শিবু শাহজাহান লুট করবে আর উপরে আদানি আম্বানি লুট করবে, সামগ্রিক লুটের অর্থনীতি চালাও। এই বিজেপি তৃণমূলের লুটের বিরুদ্ধে লড়বে? এরা কখনো লড়তে পারে? কতবার আদালত বলেছে দুর্নীতির মাথাদের ধরুন, কোন মাথাকে ধরছে? একবার করে দিদিমণি বৈঠক হচ্ছে আর মাথা বেরিয়ে চলে যাচ্ছে। একটা দুর্নীতির কিনারা করতে পেরেছে? একটা দুর্নীতি, সারদা মামলা, আর শোনেন এখন রোজভ্যালি মামলা, শোনেন এখন নারদা কাণ্ড, ঘুষ নিতে দেখলো মানুষ টেলিভিশনে, তারা এমপি হয়ে গেলেন। এই বিজেপি লড়বে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে। তৃণমূলে যারা দুর্নীতি করেছে বলে জেলে ঢোকাচ্ছে, তারাই বিজেপিতে চলে গেলে সাফ। আজকে যিনি বিরোধী দলনেতা, এই শাহজাহান শিবুদের অত্যাচারের বিরুদ্ধে সন্দেশখালী গেছেন। 2 বছর আগে তিনি যে সভা করেছেন, সেই সভার মুখ্য বক্তা তো শাহজাহান ছিল। সেই সভা সংগঠিত করেছিল তো শিবু হাজরা। আজকে যে তৃণমূল, কালকে সে বিজেপি। আজকের যে বিজেপি, আর সে আগামীকালের তৃণমূল। তলায় ঝগড়া দেখাও আর উপরে নিজেরা সেটিং করে চলো। পিসি ভাইপোর গায়ে যাতে হাত না পড়ে। আর তৃণমূল আদানি আম্বানির লুটের বিরুদ্ধে একটাও কথা বলবে না। তলায় তুমি লুট করো, বেশি হইচই হলে দুটোকে বলির পাঁঠা বানিয়ে জেলে ঢুকিয়ে দেবো। তোমরা তলার লুট সামলাও, আমি উপরে লুট সামলাবো।
এই বোঝাপড়ার ভিত্তিতে দেশ চলতে পারে? কখনো কখনো চলতে পারে। এই লুঠের রাজত্ব চালানোর জন্যই ওরা মানুষকে জাত ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে। আমাদের আজকে দরকার ছিল এই জন্য রবীন সিনহাকে, যে এরা ট্রেড ইউনিয়ন আন্দোলনের মধ্য দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন যে তুমি শ্রমিক, সবার আগে তুমি শ্রমিক, নিজের অধিকারের জন্য তুমি ঐক্যবদ্ধ হও। কি তোমার রাজনৈতিক পথ সে বাইরে গিয়ে আলোচনা হবে? একজন শ্রমিককে যদি ছাঁটাই করে সব শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে লড়ো। শ্রমিকের মজুরির প্রশ্নে সব শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে লড়ো। শ্রমিককে পার্মানেন্ট করবার প্রশ্নে সব শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে লড়ো। এই যেমন কারখানার ভেতরের লড়াই ঐক্যবদ্ধ হয়ে লড়তে হয়, তেমনি বাইরে কৃষকদের নিয়ে ঐক্যবদ্ধ লড়াই লড়তে হয়। আর লড়াই যদি ঐক্যবদ্ধ হয়, যত বড় শক্তি হোক না কেন, যত বড় শক্তি হোক না কেন, তাকে হারানো সম্ভব। দেখায়নি কৃষক আন্দোলন? মাথা নত করে 3টে কৃষি আইন প্রত্যাহার করতে হয়নি নরেন্দ্র মোদীকে। মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এটাই হচ্ছে রবীন সিনহাদের জীবনের সবচাইতে বড় শিক্ষা। এই ঐক্যবদ্ধ মানুষই একমাত্র দেশ লুট আটকাতে পারে। এই ঐক্যবদ্ধ মানুষই একমাত্র কারখানায় শ্রমিকের মজুরি লুট আটকাতে পারে। এই ঐক্যবদ্ধ মানুষই পৌরসভার লুট আটকাতে পারে। এই ঐক্যবদ্ধ মানুষই একমাত্র পঞ্চায়েতের লুট আটকাতে পারে। লুঠের রাজত্ব কখনো চিরস্থায়ী হয় না। চাকা ঘুরছে, আর যত চাকা ঘুরছে ওরা ভয় পাচ্ছে, তত ঘন ঘন মোদী এবং দিদির বৈঠক হচ্ছে। আসন ভাগাভাগি কি হতে পারে? প্রকাশ্যে ঝগড়া হবে আর তলায় আসন ভাগ হবে। প্রকাশ্যে ঝগড়া হবে আর উপরে বোঝাপড়ার ভিত্তিতে সব চোর বাইরে থাকবে, চুরি চালিয়ে যাবে, লুট চালিয়ে যাবে। এ হতে পারে না। সেই জন্যই আমরা রবীন সিনহার স্মরণ সভায় দাঁড়িয়ে শপথ নিতে চাই। যে আদর্শের জন্য মানুষকে ঐক্যবদ্ধ করবার জন্য লড়াই করেছিলেন রবীন সিনহারা, মানুষকে ঐক্যবদ্ধ করবার এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। তবেই লুঠেরাদের হাত থেকে আমরা সে কারখানাই হোক, পঞ্চায়েতই হোক, পৌরসভাই হোক, রাজ্যই হোক কিংবা দেশই হোক, তাকে রক্ষা করতে পারবো। এই ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার মধ্য দিয়েই আমরা কমরেড রবীন সিনহার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করতে পারবো। আসুন আমরা ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলি। আপনাদের সবাইকে ধন্যবাদ। কমরেড রবীন সিনহার প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে, তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানিয়ে আমার কথা শেষ করলাম। কমরেড রবীন সিনহা, লাল সিনহা।